আজ আশাপূর্ণা দেবীর সুনির্বাচিত গল্প থেকে পাঠ করে শোনাব। আজকের গল্প জয়ী। এখনকার কথা আলাদা। এখনকার মায়েরা ছেলে বিয়ের নাড়াঝোলে কান্নাকাটি করা তো দূরের কথা, নিজেরাই ছেলের বিয়ে দিতে অরাজি। মুখে স্পষ্ট স্বীকার না করলেও মনের ভাবেই খাল কেটে কুমির কে আনবে বাবা। কিন্তু মুরলীধরের যখন বিয়ের বয়স ছিল তখন মায়েরা এত চালাক হয়ে ওঠেনি। নাড়ার ছেলেকে রাজি করাতে কান্নাকাটি ঝগড়াঝাটি কোনো কিছুই করতে বাকি রাখতেন না। মুরলীধরের মাও বাকি রাখেননি। তথাপি মায়ের কান্না, বোনেদের অনুনয়, পিতার গাম্ভীর্য এবং পাত্রীর পিতাদের কাকুতি মিনতি কিছুতেই মুরলীধরকে টলাতে পারল না। বন্ধুরা বলল, সাব্বাস। ততদিনে মুরলীধরের বন্ধুদের সকলেরই বিয়ে হয়ে গেছে, দু চারটি ছেলেপুলেও হতে শুরু করেছে। আর মুরলীধরের পরের বউয়ের জন্য উপহার কিনতে কিনতে এবং বৌভাতের নেমন্তন্ন খেতে খেতে বিয়ে বস্তুটার ওপর আরও খানিকটা অরুচি জন্মে গেছে। অভিভাবকরা যখন মুরলীর সম্বন্ধে সম্পূর্ণ হতাশ হয়ে হাল ছাড়লেন তখন বন্ধুরা বলতে লাগল, না ভাই, তুমি বুদ্ধিমানের মতো কাজ করেছ। ভদ্রলোকে বিয়ে করে আমরা এখন হাড়ে হাড়ে পস্তাচ্ছি, সব ছেড়ে ছুড়ে পালাতে ইচ্ছে করে। শুনে মুরলীধর একটু আত্মপ্রসাদের হাসি হেসেছিলেন। সে হাসি উত্তরোত্তর বেড়েছে ঘরে বাইরে সমসাময়িক আত্মীয়বর্গের অবস্থা দেখে। বয়সে অনেকটা ছোট বোনেরাও ক্রমশ রীতিমতো সংসারী হয়ে উঠেছে। শুধু সংসারই বা বলি কেন, সংসার জ্বালায় জর্জরিত বলাই উচিত। তাদের দেখে মুরলীধর নমস্কার করে বলেছেন, উফ। আর ভগ্নিপতিদের জড়ো জড়ো অবস্থা অনুমান করে মনে মনে নিজেকে নিজে পিঠ চাপড়ে বাহবা দিয়েছেন। কারণ যখনই বোনেরা সপুত্র কন্যা পিত্তালয়ে আসত, ঝামেলা জঞ্জাটের ঠেলায় দুদিনেই বাপ ভাইকে চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়ত। তা এসব অনেক দিন আগের কথা। এখন মুরলীধর 50 পার হয়েছেন। মা বাপ গতাসু, বোনেরা কদাচিৎ আসে। আপাতত তিনি ছোট ভাই বউদের সংসারে আইবুড়ো বটঠাকুর হয়ে বিরাজ করছেন। বেশ চলছিল, কিন্তু মুশকিলেই হঠাৎ মুরলীধরের চিন্তা হয়েছে, বুদ্ধির জোরে সংসারে আর 5 জনের থেকে জিতে গিয়ে এমন নির্ঝঞ্ঝাট জীবনটা নিয়ে এতকাল ধরে করলেন কি? এতগুলো বছর যে কাটল কোন ফাঁক দিয়ে, সেটাই তাজ্জব লাগছে। সংসারে পাকে জড়িয়ে না পড়ার জন্য যারা মুরলীধরকে সাবাস দিয়েছে তাদের সঙ্গে আর দেখা সাক্ষাৎই হয় না। যদিও বা 9 মাসে 6 মাসে ট্রামে বাসে বা পথে ঘাটে দেখা হয়ে যায়, কুশল প্রশ্নের ওপর দিয়েই কাটে। তাছাড়া মুরলীধরকে কুশল প্রশ্ন ব্যতীত প্রশ্ন করার আর আছেই বাকি। মুরলীধরও অবশ্য সংসারী লোককে যথোপযুক্ত প্রশ্ন করার ধারাটি ঠিক শেখেনি। হয়তো বড়জোর বললেন, ছেলেরা কে কী পড়ছে। কটি ছেলেমেয়ে জিজ্ঞাসা করতে লজ্জা করে। মনে হয় বন্ধুর সম্বন্ধে এতটা অজ্ঞতা প্রকাশ করা ভালো দেখাবে কিনা। কিন্তু ছেলেরা কি পড়ছে প্রশ্নের উত্তরে যখন শুনতে পান, বড় ছেলে তো বিয়ে পাশ করেই অমুক ব্যাংকে ঢুকে পড়েছিল, বছর 2 হলো বিয়ে দিয়েছি, বাড়িতে অসুখ বিসুখের মধ্যেই বিয়েটা হয়ে গেল, কাউকে জানাতে টানাতে পারিনি ভাই। যাই হোক, বৌমাটি আমার বড় লক্ষ্মী। সম্প্রতি একটি খোকা হয়েছে। মেজো ছেলেটা লেখাপড়ায় তেমন সুবিধে করতে পারল না, দিয়েছি একটা কারখানায় ঢুকিয়ে। বলি, যা বেটা, লোহা পিটোগে যা, যেমন মগজ তেমনি তো কাজ হবে। আর সেজো ছেলেটির এই 2nd ইয়ার চলছে। কিংবা যদি শোনেন, আরে ভাই, 2টো মেয়েকে তো তবু সহজে পার করেছি, দেখতে শুনতেও মন্দ ছিল না। এই 3য়টিকে নিয়েই মুশকিলে পড়ে গেছি। রংটাও দিদিদের চেয়ে চাপা, আর বাজারও পড়েছে তেমনি। ঘরের বউ করবে, তার আবার BA MA পাশ হওয়া চাই। কেন বাপু, বউ নিয়ে গিয়েই চাকরি করাবি নাকি? আমাদেরও তো জানো তেমনি কনজারভেটিভ বাড়ি, মেয়েদের কলেজে টলেজে পড়ানোর রেওয়াজ নেই। যাক, হয়ে যাবে একরকম করে। তুমি বেশ আছো ভাই। শুনে তখন যেন হাঁ হয়ে যায় মুরলীধর। এরা কোন জগতে বাস করছিল, আর মুরলীধর কোথায় ছিলেন? জীবনের পথে চলতে চলতে হঠাৎ কোথাও খানি ঘুমিয়ে পড়েছিলেন নাকি? তার মাঝখানে এতটা এগিয়ে গেল এরা। বন্ধু ব্যস্ত হয়ে চলে যায়। মুরলীধরের জীবনে অত ব্যস্ততা নেই। রুটিন বাঁধা কতগুলো কাজ আছে তার, সেগুলোর জন্য সময়ও ঠিক করা থাকে। স্বাস্থ্যটা মুরলীধরের খুব ভালো। ভোরবেলা দৈনিক খানিকটা করে হাঁটার অভ্যাসও আছে।
আজকাল এই হাঁটার সময়টাতেই নানা চিন্তার ভাঁজ মাথায় জমে। যেসব বন্ধুরা বলে তুমি বেশ আছো ভাই, তাদের উপর কেমন একটা জাত ক্রোধ অনুভব করেন। মনে হয় এ একটা অন্য ধরনের পিঠ চাবড়ানো। ঠিক পিঠ চাবড়ানো নয়, পিঠে হাত বুলানো। এই তুমি বেশ আছো ভাইয়ের যথার্থ অর্থ করলে এই দাঁড়ায়, আহা তুমি কি বেচারা ভাই, সংসার যে কী চিজ একবার তা জানতেও পেলে না ভাই। এইসব বন্ধুদের অনেক সময় না দেখতে পাওয়ার ভান করে এড়িয়েও যান মুরলীধর। আজ বেরিয়ে বাড়ি ফিরে মুরলীধরের চোখে পড়ল বামুন ঠাকুর তখনও বৈঠকখানা ঘরে নিজ নির্দিষ্ট কোণটিতে আপাতমস্তক মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। দেখে মুরলীধরের আপাতমস্তক জ্বলে উঠল। ক্রুদ্ধস্বরে ডাক দিলেন, ঠাকুর, ঠাকুর, এই ঠাকুর। ধর্মর করে উঠে বসল ঠাকুরটা। সামনেই বড়বাবুকে দেখে একটু তটস্থর ভান দেখিয়ে বলল, আজ্ঞে। বলি বেলা কতটা হয়েছে খেয়াল আছে? অত নবাবে এ বাড়িতে চলবে না। বেলা 8টা অবধি ঘুম, লাট সাহেব। ঠাকুর উঠে পড়ে বিছানা গুটোতে গুটোতে বলল, আজ রবিবার তাই একটু দেরি। কথাটা শেষ করতে পারে না বেচারা। মুরলীধর গর্জন করে উঠলেন, রবিবার তার কি? রবিবার বলে কি হাঁড়ি চড়বে না বাড়িতে? আমার 10টায় ভাত চাই। দমদম করে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। দেখলেন মেজো ভাইয়ের মেয়ে দুটো দালানে পাতা চৌকিতে বসে পা ধুলিয়ে ধুলে এক একটা প্লাস্টিকের প্লেটে করে সন্দেশ খাচ্ছে। 7 আর 8 বছরের মেয়ে দুটো, তবু তাদের এই পা ধুলিয়ে সন্দেশ খাওয়া দেখে সর্বাঙ্গে যেন বিষ ছড়িয়ে দিল মুরলীধরের। সন্দেশ খাওয়া হচ্ছে? সকালবেলা উঠে ভীমনাগে সন্দেশ খাওয়া চাই? বাদশা জাদিরা বউগুলো হয়েছে তেমন লাট সাহেব, ফাইগুলো কি তেমনি অপদার্থ? ছি ছি, বউরা যা হুকুম করবে তাই জোগাতে হবে। তোরা নিজেরা কি খেয়ে মানুষ হয়েছিলি? সকালবেলা উঠে সন্দেশ বন্ডা দেখেছিস কখনো? কেন রাতে রুটি খান কতক রাখা যায় না? গুড় নেই সংসারে? এসব কথাগুলো অবশ্য মনের পর্দায় ফুটে উঠতে থাকে, এতটা প্রকাশের সাহস হয় না। সন্দেশ নিয়ে একটা কথা বলে ফেলে একদিন ভারী অপদস্থ হয়েছিলেন, কিন্তু এতটা রাগ গিলে ফেলাও তো শক্ত। তাই সহসা আর একটা ছুতো করে বড় মেয়েটার নাম ধরে চিৎকার করে ওঠেন, এই পাপড়ি, ফের ওই প্লাস্টিকের থালায় খাচ্ছিস? কতদিন বারণ করেছি, বাড়িতে আর থালা নেই? মেয়েটা সেকালের মেয়ে নয় যে জ্যাঠার ধমকে থতমত খাবে। সে সমান তালে পা দোলাতে দোলাতে উত্তর দিল, মা দিল যে। মা দিল যে? কুৎসিত একটা মুখভঙ্গি করে কণ্ঠস্বরটা একটু নামিয়ে প্রায় ভ্যাঙানো সুরে কথাটা শেষ করেন মুরলীধর। তা দেবে বই কি, আমি বারণ করেছি যে। দুবেলা ভীমনাগের সন্দেশ জোটে আর একটা কাঁসার বাসন জোটে না? দৈবক্রমে পাড়ার ময়রার দোকানের মধ্যে ভীমচন্দ্র নাগ ও তস্যপুত্রের দোকানটাই সবচেয়ে কাছে, কাজেই ওটা সহজে আসে। কিন্তু উল্লেখকালে মুরলীধর ওই ভীমনাগের ওপর এমন একটা জোর দেন যেন মনে হয় ওর সন্দেশটা ভয়ানক একটা দুর্লভ বস্তু। ছোট মেয়ে পড়া কি ভেবে তাড়াতাড়ি সন্দেশটা মুখে পুরে প্লেটটা তাড়াতাড়ি নামিয়ে রাখল, কিন্তু পাপড়ির মধ্যে কোনো বৈলক্ষণই দেখা গেল না। বরং মনে হলো জ্যাঠাকে অগ্রাহ্য ভাব দেখাতে আরও টুকে টুকে খাচ্ছে, আর পা দুটো আরও কায়দা করে দোলাচ্ছে। জ্বলন্ত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে নিজের ঘরে ঢুকলেন মুরলীধর। হ্যাঁ, ঘর একখানা আছে তার, কোণের দিকে সবচেয়ে ছোট ঘরটা, যে ঘরে জানালার বালাই কম, জিনিসের গুনতি বেশি। সংসারের অনেক অপ্রয়োজনীয় বস্তুই এ ঘরে এসে আড্ডা গেড়েছে। এটা কিন্তু আর কারো দোষে নয়। আগে যখন মুরলীধর সর্বদাই আত্মপ্রসাদে সাগরে ভাসতেন আর ভাবতেন আমার কিচ্ছু দরকার নেই, তখন উদারতা দেখে নিজের বড় ঘরখানি ছোট ভাইকে দান করে বসেছিলেন। কেন কে জানে, এখন যেন ছোট্ট ঘরের কাছাকাছি দেয়াল চারটে চেপে মারতে চাই মুরলীধরকে। এখন মনে হয় ওরা বুঝি ওকে ঠকিয়ে বড় ঘরটা দখল করে বসে আছে। বাজে বাড়তি জিনিসগুলো অবশ্য একদিনে এসে ঢোকেনি, ধীরে ধীরে কখন একটি একটি করে ঠাঁই নিয়েছে এই বেওয়ারিশ জায়গাটায়। ঘরে ঢুকে মুরলীধরের মনে হলো পৃথিবী সকলে মিলে যেন ওকে উত্ত্যক্ত করার জন্যই ষড়যন্ত্র করেছে। নইলে এ কি, এর মানে কি? ঠিক মুরলীধরের ঘরের সামনেটাই দরকার পড়ল ওদের। দেখলেন ঘরের সামনে রাস্তার দিকে যে হাত দেড়েক সরু ফালি বারান্দাটুকু দম বন্ধ হওয়ার হাত থেকে রক্ষা করে, সেই বারান্দাটিতে খাসা একটি দড়ি টাঙিয়ে 4টে কাঁথা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
এটা নতুন। বারান্দার রেলিংয়ে ছোট বৌমার ছোট খোকার ভিজে তোষক, ভিজে কাঁথা দেওয়া হয় বটে, কারণ বারান্দাটা পূর্বমুখী। সকালে রোদ আগে আসে। রাস্তার ধারে এসব বিশ্রী জিনিস দেওয়াটা মনে মনে মোটেই সমর্থন করেন না মুরলীধর। শুধু ছোট বৌমার ফোঁস করে উঠবার ভয়ে বলেন না কিছু। কিন্তু এ যে পার্মানেন্ট ব্যবস্থা, সকাল সন্ধে উদয় অস্ত কিছু না কিছু ঝুলবেই নিখাত। আর দড়িটাও টাঙানো হয়েছে তেমনি সভ্য করে। দরজা দিয়ে বেরোতে গেলে নাকে ঘষ্টাবে। ইচ্ছে হলো দড়িটা পট করে টেনে ছিঁড়ে কাঁথাপত্র সমেত তাল পাকিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। হায়, মানুষের সব ইচ্ছেই যদি পূরণ করা সম্ভব হতো। সব ছেড়ে সামান্যতম ইচ্ছেটুকুও কি পূরণ হয়? ওই ইচ্ছেটার পরে মনে হলো দুধ ছাই, কিছু বলবো না। কিন্তু সে বৈরাগ্যের জন্য মনের যে স্থৈর্যের প্রয়োজন সেটা খুঁজে পেলেন না। খানিকক্ষণ ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন, অনেকটা খাঁচার বাঘের মতো রুদ্ধ আক্রোশে। হঠাৎ চোখে পড়ল ছোট ভাইয়ের বড় ছেলেটা যাচ্ছে সামনে দিয়ে, আর দেখলেন টার্গেট রয়েছে অদূরেই। ভারী গলায় হুমকি দিলেন, অভি। অভিমন্যু যেতে যেতে মুখ ফিরিয়ে তাকালো। মুরলীধর একটু ব্যঙ্গ বিস্মৃত তিক্ত হাসি এসে বললেন, হ্যাঁ রে, এখানে এমন সুন্দর করে দড়ি টাঙিয়েছে কে রে? অদূরবর্তিনী টার্গেটের অঞ্চলের আবাসের দিকে আর চোখে চেয়ে মুরলীধর পূর্বস্বরেই বললেন, বাড়িটার বেশ বাহার খুলেছে না রে? বাহার না হাতি, মন্তব্য প্রকাশ করল অভিমন্যু। কেন, বেশ তো। দেখলেন আভাস একটু স্পষ্টতর হলো। মুরলীধর কথা শেষ করতে উদ্যত হলেন, বেশ পাড়ার লোক জানতে পারবে তোদের ঘরে কত বাহারে বাহারে কাঁথা আছে, তোর ভাইয়ের কি চমৎকার ছিটের। উদ্যত কথা মুখের মধ্যে আটকে ফেলে থমকে গেলেন মুরলীধর। থতমত খেয়ে তাকিয়ে রইলেন। দেখলেন সহসা ছোট বৌমা দুমদাম করে এসে ভাসুরকে প্রায় ঠেলে দিয়ে ঘরের মাঝখান ধরে বারান্দায় গিয়ে পড়েছেন। এরপর যা হলো সেটা আরও চমৎকার। চমৎকৃত মুরলীধর দেখলেন তার কনিষ্ঠা ভাতৃবধূ বড় বট ঠাকুরের অন্তর্নিহিত ইচ্ছাটি কেমন করে না জানি জানতে পেরে আধা আধি পূরণ করে ফেলেছেন। টাঙানো দড়িটা পট করে ছিঁড়ে তাল পাকিয়ে রাস্তায় নিক্ষেপ করেছেন, শুধু কাঁথাগুলি নিজের কাঁধে তুলে নিয়ে। যেমনভাবে এসেছিলেন তেমনিভাবে চলে গেলেন ছোট বৌমা, নির্বাক মহিমায়। আর বাকশূন্য হয়ে তাকিয়ে থাকলেন মুরলীধর, নিজের গালে নিজে চড় মারার ইচ্ছে ভুলে। অন্যদিন হলে হয়তো এই দমিত ক্রোধ গিলে ফেলে তার ওপরই দুধা বা ডাল ভাত খেয়ে অফিস যেতে হতো। কিন্তু আজ রবিবার, আজ ছুটি। অন্তত এক্ষুনি এই মুখ নিয়ে হেডমুন্ডে খেতে বসতে হবে না। ভাবলেন দূর ছাই, কোনোখানে চলে গিয়ে বসে থাকি গে, যেখানে হোক। বেলুর দক্ষিণেশ্বর কাকুরগাছি, নিদেনপক্ষে পরেশনাথের মন্দির। চুপচাপ বসে থাকা নিয়ে তো কথা। একদিন ভাত না খেলে মানুষ মরে না, 4 পয়সার চিনে বাদাম খেয়ে দিন কাটিয়ে দেওয়া যায়। যে কথা সেই কাজ হিসেবে ছাড়া জামাটা ফের গায়ে চড়িয়ে পকেটে পাথেও কি আছে সেটা দেখে নিতে গিয়ে মনে পড়ল আজ রবিবার। আজ তিনি গেরস্তর বাজার করে দেন। 8 মণটাক আলু আর মোটা রকমের বাজার। রবিবারে কিনে রাখলে সপ্তাহের বাকি কটা দিন চাকর ছোড়াকে দিয়ে চলে যায়। সংসারের দেও টাকাটার ওপর এই খরচটি তিনি স্বেচ্ছায় বহন করেন। তাই তো, তবে কি বাজারটা করে দিয়ে যাব? মরুগে, তাই ভালো। বৈরাগ্যের পাথেওর হিসেব রেখে বাজারের মোটা টাকাটি সঙ্গে নিয়ে নেমে এলেন মুরলীধর। উদ্দেশ্য বিনা হাঁকে ডাকে ছোঁড়া চাকরটাকে সংগ্রহ করবেন। কিন্তু চলতে গিয়ে পা থেমে গেল সিঁড়ির মাথে। শুনলেন মেজ বৌমা বামুন ঠাকুরের উদ্দেশ্যে বলছেন, বেশ তো ঠাকুর, যাবে যাও, আমাকে বলতে এসেছো কেন? বড়বাবুকে বলে যাও, খাবে কম দুধ দেবে বেশি, এমন গরু যদি তিনি জোটাতে পারেন তো জুটিয়ে আনেন যেন। আমার কি, আমি তো আজ বাপের বাড়ি যাচ্ছি। ঠাকুরের পরবর্তী কথাটা আর কানেও গেল না তার। চাকরটাকে অনেক খোসামত করেও পাওয়া গেল না। সে প্রথমে মেজমার ঘর মুছবে, তারপর ছোটো মা ছেলে ধরবে, তারপর চায়ের বাসন ধুয়ে দেবে, তারপর ইত্যাদি। এত সকালে যে বড়বাবু বাজার যেতে রাখবেন তা কে জানত? কথাটা সত্যি, অন্যদিন অপেক্ষা সকাল রয়েছে। দূর ছাই, কলকাতা শহরে কি একটা মুটে নেই? পিছন থেকে পরাগ ডাকল, জ্যাঠাবাবু বেরিয়ে যাচ্ছেন যে, আপনার চা হয়েছে? ও, আজ এখনো চা খাওয়া হয়নি? হঠাৎ এতক্ষণের পুঞ্জীভূত ক্রোধ পড়ল গিয়ে চায়ের ওপর।
বললেন মুরলীধর। রেখে দিতে বলগে, দরকার নেই। ঠান্ডা হয়ে যাবে যে। যাক, বলে জুতোর সন্ধানে এদিক ওদিক তাকাতে থাকেন। এই মাত্র এখানে ছেড়ে গেছেন, এখনই উধাও? হয় দালান মোছার সময় ঝি সে বস্তুটিকে অনাবশ্যক বস্তু হিসেবে তুলে নিয়ে কয়লার গাদায় নিক্ষেপ করেছে। মেজবাবু ছোটবাবু জুতোর মতো শৌখিন জুতো নয়, নেহাতি জুতো মাত্র কি না। অনেক চেষ্টায় খুঁজে বার করেছেন। ঠিক সেই সময় ছোট ভাই এসে কাছে দাঁড়ালো। দাদার এত কাছাকাছি এসে দাঁড়াতে বড় দেখা যায় না তাকে। কৃতার্থমনা মুরলীধর এতক্ষণে সমস্ত উত্তাপ ভুলে প্রত্যাশিত চোখে ছোট ভাইটির মুখের দিকে তাকালেন। এই ভাইটি ছেলেবেলায় তার বড় আদরের ছিল। মার কাজ ছেড়ে বদ্দার বিছানায় শুতে আসত। বদ্দার সঙ্গে এক পাতে খেতে না দিলে পেট ভরত না। মুরলীধর তাকালেন, দেখলেন সে মুখে জলদ গম্ভীর। সেই জলদ গম্ভীর মুখ থেকে যে মৃদু শব্দটি উচ্চারিত হলো, সেটি জলদ নির্ঘোষের মতোই শুনতে লাগে মুরলীধরের কানে। বর্দা, তুমি কি চাও না আমরা এ বাড়িতে থাকি? বর্দা শঙ্কিত দৃষ্টিতে তাকালেন। অনেকদিন অনেক কারণেই এটা আমার মনে হয়েছে, তবু চুপ করেই ছিলাম। কিন্তু খোকার কাঁথা ছুঁড়ে ফেলে দেওয়া পর্যন্ত যখন এগিয়েছে, তখন কি আর চুপ করে থাকা যায়? খোকার কাঁথা ছুঁড়ে ফেলে দেয়া আমি ফেলে দিয়েছি? হাতে করে না করলেও করা যায় বর্দা। আচ্ছা বেশ, তোমার মনোগত ইচ্ছাটা জানা থাকলো। নিজের মনোগত ইচ্ছাটাই ঘুরিয়ে জানিয়ে দিয়ে চলে গেল ছোট ভাই বংশীধর। তবু বাজারে গেলেন মুরলীধর। বেছে বেছে বড় দেখে আধমনের জায়গায় 30-এর আলু কিনলেন ডজন 2 ডিম সাংসারিক স্টক হিসেবে। তারপর দেখে শুনে ভালো ভালো মাছ কিনলেন। বংশীর মেজ ছেলেটার পেট খারাপের ধাত, তার জন্য শিঙি। পাপড়িটা কাঁটা মাছ খেতে পারে না, তাদের 2 বোনের জন্য চিংড়ি, গেরস্থর কাটা রুই আর ইলিশ। তাছাড়া তরি তরকারি সব কিছু গুছিয়ে কিনে একটা মুটের মাথায় চাপিয়ে ফিরে এলেন বাড়িতে চুপি চুপি চোরের মতো। পাপড়িকে ডেকে বললেন, কই রে, মাকে বলকে আমার চাটা দিতে। তখন যে বললেন খাবেন না। তখন একটু কাজ ছিল কি না। অনেকক্ষণ আগের তৈরি ঠান্ডা চাটা দ্বিতীয়বার গরমে যে তিক্ততা অর্জন করেছিল, সেই তিক্ততার স্বাদ শুধু জিভে নয়, মনেও বহন করে বেরিয়ে পড়লেন মুরলীধর। বেলুর দক্ষিণেশ্বর কাকুরগাছি পরেশনাথের মন্দির কোথাও নয়, এক বন্ধুর বাড়ি। কদাচ কখনো এখানেই আসা যাওয়া আছে। বন্ধু স্ত্রী আগে কথা বলতেন না, ঘোমটা দিতেন। শাশুড়ি মারা গিয়ে পর্যন্ত ঘোমটা খুলেছেন। এত বড় লোকটাকে নতুন করে ঠাকুরপো বলতে লজ্জা করে, তাই বলেন চৌধুরী মশাই। বললেন, কি খবর চৌধুরী মশাই যে, অনেকদিন পরে, আসুন আসুন। তারপর বাড়ির সব খবর ভালো তো? ভাই ভাইপোরা ভালো আছে? চলে যাচ্ছে একরকম। দেবেশ নেই? আর বলবেন না, তিনি তো এখনও বিছানায়। বিছানায়? ধরাস করে উঠল বুকটা মুরলীধরের। ভয় ভয় বললেন, কেন, কিছু অসুখ টসুখ? আরে না না, অসুখে নয়, সুখে। দেবেশকে ইনি হেসে ওঠেন। রবিবার পালন করছেন, রাত্রিরে বলে শুয়েছেন, সকালে কেউ আমাকে ডিস্টার্ব করো না, আমি যত ইচ্ছে ঘুমোবো। আমিও তেমনি, ঘরের জানলা দরজা বন্ধ করে রেখেছি, দেখি কত ঘুমোতে পারেন। তাহলে আজ না হয় চলি, কুণ্ঠিত হাস্যে নিবেদন করেন মুরলীধর। কিন্তু বন্ধুপত্নী নাকচ করে দেন সে নিবেদন। তিনি বলে ওঠেন, চলি মানে? কেন? আপনার বন্ধুটি বাদে বাক্যালাপের উপযুক্ত লোক বুঝি আর নেই এ বাড়িতে? আপনার এই মনোভাবটি আমার পক্ষে দস্তুর মতো অপমানজনক, তা জানেন। বসুন, চায়ের কথা বলে আসি ঠাকুরকে। আমাদের মাতা পুত্রের অবশ্য ইতিমধ্যে প্রথম সংস্করণ হয়ে গেছে, আপনার অনারে দ্বিতীয় সংস্করণ হবে। কি খাবেন চায়ের সঙ্গে? পাঁপড় ভাজা, নুন মরিচ দিয়ে আলু সেদ্ধ। আমি আজকাল সকালে ওই জলখাবার বরাদ্দ করে দিয়েছি। কর্তা গিন্নি বামুন চাকর ছেলে মেয়ে সব। সকালবেলা 1 হাঁড়ি আলু সেদ্ধ হলো, ব্যাস নিশ্চিন্ত। তা নয় তো সেই টোস্ট করো, মাখন লাগাও, মহা আঙ্গামা। নিজের খুশিতেই কথা বলে যান ভদ্রমহিলা। ঝরঝর করে ঝরে পড়ে বাক্যধারা। চায়ের কথা বলতে গিয়ে খুব সম্ভবত কর্তার সুখনিদ্রা ভঙ্গ করে আসে দেবেশ ছায়া। কারণ একটু পরেই সদ্য মুখ ধোয়া মুখ নিয়ে দেবেশবাবু এসে বসেন। বেশ খানিকক্ষণ গল্প চলে, যদিও অধিকাংশ গল্পই সংসার জ্বালার। দেবেশবাবুই বেশি বলেন,
কিন্তু বলাটা যে খুব জ্বালায় জর্জরিত ভঙ্গিতে তা নয়। মনে হয় এরা স্বামী স্ত্রী যেন ইচ্ছে করে কৌতুক করছে, নইলে জ্বালার আলোচনায় ক্ষণে ক্ষণে এমন হাসি বিচ্ছুরিত হয়। মুরলীধরও অবশ্য সে হাসিতে যোগ দেন, কিন্তু সে যেন ফাঁকা ফাঁকা, যেন সার্সিবদ্ধ জানলার ওপাশে দাঁড়িয়ে আছেন তিনি। সব কিছু দেখতে পাচ্ছেন পরিষ্কার, কিন্তু স্পর্শ করতে পাচ্ছেন না কিছু। অনেকক্ষণ এদের বাড়ি কাটিয়ে উঠে পড়লেন মুরলীধর। বন্ধু হাই তুলে বললেন, আমিও বেরোই এবার। এতক্ষণ তো ছুটি বলে আয়েশ করা গেল, অতঃপর ঘানি গাছে জুটতে হবে তো। কই, আর এক পেয়ালা জুটবে নাকি? দেবেশ গৃহিণী শাসনের সুরে বলেন, আবার তোমার না বেশি চা খাওয়া বারণ? তৃতীয় ব্যক্তির উপস্থিতি ভুলে দেবেশবাবু বয়সোচিত ভঙ্গিতে প্রশ্ন করেন, আর নিজে? আমার বারণ শুনতে বয়ে গেছে। বাঙালির মেয়ে সহজে মরে না, কি বলেন চৌধুরী মশাই? 40 পার করে আনলে তারপর আর কোনো বঙ্গনারীকে 80-র আগে মরতে দেখেছেন আপনি? 40-এর আগে যখন মরতে পারলাম না, তখন তুচ্ছ দুপেয়ালা চায়ের ঢেউতে কি আর শিকড় ছেড়ে ভেসে যাব? আরও 40-এর আগে পৃথিবী ছেড়ে নড়াইকে। অজস্র কথা বলেন মহিলাটি। আশ্চর্য, খারাপ তো লাগছে না। কিন্তু বাড়িতে বেশি কথা শুনলেই গায়ে যেন বিষ ছড়ায়। ভাই বউদের হাস্য পরিহাস কানে গেলে মনে হয় যেন ওরা মুরলীধরকে অপমান করছে। এদের বাড়ি রোজ বেড়াতে এলে কী হয়? বেশি নয়, দৈনিক খানিকক্ষণের জন্য। ধরো সকালে বেড়াতে এসে চাটা এদের বাড়িতে খেয়ে গেলেন, অবেশি তার প্রতিদানে উপহার দিয়ে পুষিয়ে দেবেন, বরং বেশিই দেবেন ছাপিয়ে। শুধু চায়ের সময়টুকু বাড়ির চাটা মনে করেই যেন বিরক্তি আসে। মুরলীধর যখন বেরিয়ে ফেরেন তখন ওদের চা খাওয়া হয়ে যায়। মুরলীধর একাই বসে খেয়ে নেন বাইরের ঘরে। বাদা বরাদ্দ 4খানা করে থিন অ্যারারুট বিস্কুট থাকে। চায়ের প্লেটটারই পাশে প্রায় খানিকটা চা ছলকে পড়ে ভিজে যায় বিস্কুটগুলো। ছোট মেয়ে দুটো কি ছোঁড়া চাকরটা, এরাই কেউ এনে ঠক করে বসিয়ে দিয়ে যায়। না, প্রাতরাশে কোনো নতুনত্ব তিনি দেখতে পান না। আর দ্বিতীয় প্রস্তুত চা নিয়মই মুরলীধর তা ভাবতেই পারে না। আর দ্বিতীয় মনে হচ্ছে শুধু একদিন কবে যেন সর্দি হয়েছিল বলে বাড়তি আর একবার চায়ের আবেদন জানিয়েছিলেন। তারপরেই মেজ বৌমার শাসানো কণ্ঠ কানে এলো, ঠাকুর, ভাত বসাবার আগে বড়বাবুর জন্য আর একবার চায়ের জল চাপিও। ছোট বউ, বড় ঠাকুরের চায়ে আদা দিতে হবে। আদা নেই কেন? কালকে অতটা আদা ছিল ঝুড়িতে। সব কালকের আলুর দমে দেয়া হয়ে গেছে? বেশ বাবা, রোজ থাকে, কারুর আদা চা খাওয়ার ইচ্ছে হয় না, আজ নেই গো, আর আজই দরকার পড়ল। আশ্চর্য তুক আছে বাবা এ সংসারে। কেষ্টা, কেষ্টা, বড়বাবু চায়ের জন্য 2 পয়সার আদা এনে দে দেখি। কেষ্টা বাড়ি নেই। এখন আবার গেল কোন চুড়োয়? না বাবা, আমারই হয়েছে যত ঝামেলা। ঠাকুর, তুমি একবার হাত খালি করে যাও দেখি, বড়বাবু চায়ের জন্য আদা নিয়ে এসো 2 পয়সা। এনে একেবারে একটু ছেঁচে ফুটন্ত জলে ফেলে দিও। পরাগ, এই পয়সা দুটো ঠাকুরকে দিয়ে আয় দেখি। শুনতে শুনতে যেন ক্লান্ত হয়ে পড়েছিল মুরলীধর। তবু সেই আদা চা না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সাহস হয়নি। সেই না খাওয়ার কৈফিয়ত হয়তো তাহলে ছোট ভাইদের কাছে দিতে হবে। অনেক সময় ভেবে দেখেন মুরলীধর, বুঝতে পারেন না কেন এরা অমন করে, কেন সহ্য করতে পারে না তাকে। অথচ মোটা মাইনের চাকরি তিনি করেন এবং সে টাকার প্রায় সবখানি মেজ ভাইয়ের হাতেই তুলে দেন। তাছাড়া রাত দিন ভাইপো ভাইজিদের এটা ওটা কিনে দিচ্ছেন। নিজের খরচ বলতে তার কী বা আছে? আর দেন যে সেও ভালোবেসে যতটা না হোক অনেকটা ভাইদের মন রাখতে। তবু মন পান না। কে জানে কোথায় কি গলদ? কে জানে কেন নিজের বাড়িতে নিজের সংসারে এমনভাবে দাবি হারালেন, আর কবেই বা হারালেন। না, ও বেটাবেটিদের আর কিছু দেব না। মনে মনে এই সংকল্প বাক্যটি উচ্চারণ করে দোকানের দিকে হাতটা বাড়িয়েছিলেন মুরলীধর। ভালো একটি বিস্কুট আর একটা চকোলেটের বাক্স কিনবেন। তিনি দেবেশের বাড়ি নিয়ে যাবেন। পরপর কদিন ওদের বাড়ি গিয়ে চা খেয়ে এসেছেন। প্রথম দিন চায়ের অনুপান হিসাবে নিয়ে গিয়েছিলেন ডালমুটের ঠোঙা। উচ্ছ্বসিত আনন্দে গ্রহণ করেছিলেন দেবেশ জায়া। বলেছিলেন, যাই বলুন, আপনার মধ্যে কিন্তু এখনও তারুণ্য আছে চৌধুরী মশাই। ভেবে চিনতে কেমন উপহারটি আবিষ্কার করেছেন। বেশ করেছেন, কতদিন যে খাওয়া হয়নি। আপনার বন্ধুটি মহা স্বার্থপর কি না,
নিজের দাঁত খারাপ হওয়া পর্যন্ত ডালমুট চিনে বাদামের নামই ভুলিয়ে দিয়েছেন। কেন ছেলেকে দিয়ে আনাতে পারেন না? বোকার মতো এই কথাটি উচ্চারণ করেছিলেন মুরলীধর। বলেই বুঝেছিলেন তেমন জুৎসই হল না কথাটা। দেবেশ রায় মিষ্ট হাসি হেসে চটপট উত্তর দিয়েছিলেন, না, শুধু তারুণ্যই নয়, আপনার মধ্যে এখনও শিশুত্বও রয়েছে চৌধুরী মশাই। এই যে আমি আপনাকে চা এগিয়ে দিলাম, এই দেওয়াটা যদি আপনার জেঠিমা দিতেন, ঠিক এই আস্বাদ পেতেন। যাই হোক, অপূর্ব লেগেছিল সেই সকালটি, মোহময় সুন্দর। সেদিন ভুলে গিয়েছিলেন মুরলীধর 50 পার হয়ে গিয়েছে তার। সেই দিন থেকে কি যেন এক নেশা ধরেছে। সমস্ত কাজের অন্তরালে সমস্ত দিন মনটা তৃষিত থাকে সেই এক পেয়ালা চায়ের জন্য। সমস্ত চিত্ত উন্মুখ হয়ে থাকে সেই ঘণ্টাখানেক সময়ের জন্য। সমস্তক্ষণ ভাবতে থাকেন কাল কি উপঢৌক নিয়ে যাবেন সঙ্গে। এক অনাস্বাদিত স্বাদ। জীবনে কত ছোট ছেলে মেয়েদের হাতেই তো চকোলেটের বাক্স দিয়েছেন, ভাইপো ভাইজি, ভাগ্নে ভাগ্নি, ভাগ্নিদের ছেলে মেয়েকে পর্যন্ত। কই এমন আবেগময় আনন্দ তো অনুভব করেননি কখনো, যেমন করছেন দেবেশের ছোট ছেলে মেয়েদের হাতে দিয়ে। গতকাল এক বাক্স চকোলেট নিয়ে গিয়ে লজ্জায় পড়ে গিয়েছিলেন। দেখলেন দেবেশের বড় মেয়ে এসেছে শ্বশুরবাড়ি থেকে, তার ছেলেটি রয়েছে। ভাবতে ভাবতে চললেন, গিয়েই বড় মুখ করে হাঁক পারবেন, নাতি সাহেব কই, নাতি সাহেব। পরবর্তী আনন্দ উচ্ছল দৃশ্যের ছবি চোখের ওপর ভাসতে থাকে না, নিজেই তিনি আঁকতে থাকেন। না, সেদিন আর সে উপঢৌকন দেওয়া হয়নি দেবেশের নাতিকে। হবে কি করে? দেবেশের দরজায় ঢুকতে গিয়ে অন্তরিক্ষ থেকে বাজ পড়েছিল মুরলীধরের উপর। ঢুকতে গিয়ে বুঝতে পারেননি। সেই বাজের চেহারা এই। নাও চাটুকু খেয়ে নাও দেখি, এক্ষুনি তো তোমার বন্ধু রত্নটি এসে হাজির হবে। যা শুরু করেছেন, একদিন আর নিজেরা একটু শান্তি করে চা খাবার জো থাকছে না। বিয়ে না করলে কি লোকে এত ভোঁতাও হয়ে যায় গো? এতই যদি প্রাণ মন খাঁ করে, পরের সংসারে নাক গলিয়ে লাভ কি? করো না বাবু একটা বিয়ে, এখনো সময় আছে। খুঁজলে আজকাল 30-40 বছরের কোণেও পাওয়া যায়। ঝরঝর করে ঝরে পড়ছে বাক্যধারা। যাক, অনেক মূল্য দিয়ে একটি প্রশ্নের উত্তর পেয়েছেন মুরলীধর। উত্তর পেয়েছেন কেন তাকে বাড়িতে কেউ সহ্য করতে পারে না। অবান্তর মুরলীধর অন্যের সংসারে নাক গলিয়ে বসে আছেন। কিন্তু না থেকেই বা যাবেন কোথায়? সংসারে আর 5 জন বোকা লোকের চাইতে অনেক বেশি চালাক আর অনেকের চাইতে জিতে যাওয়া মুরলীধর ক্রমাগত ভাবতে থাকেন, সব ছেড়ে ছুড়ে পালাতে ইচ্ছে হলেই বা পালানো যায় কোথায়? অন্তত যতদিন না রিটায়ার করছেন ততদিন তো হাত পা বাঁধা। মেজো ভাইটার যে রোজগার কম আর 3 মেয়ে, এই কথা তো কিছুতেই মন থেকে তাড়ানো যায় না। অবসর গ্রহণের সময় এগিয়ে আসছে ভেবে আতঙ্ক হয়। নিষ্কর্মা সেই জীবনটা নিয়ে করবেন কি তখন? কিন্তু যা খুশি করবার স্বাধীনতা থাকলেই কি যা খুশি তাই করা যায়?